মা এইসব কি? সকাল সকাল এত তোড়জোড় কিসের? জাকিয়া কাজ করতে করতেই বলল। এত কথা বলার সময় নেই এখন আমার। তুই যা রুমে ফ্রেশ হয়ে একটু ভালো কাপড় চোপড় পরে আয়। স্নেহা ভ্রু কুচকে বলল। কেন? ভালো কাপড় চোপড় পরবো কেন? কি হচ্ছে বলবা আমায়? এখন কি তো জবাবদিহি না করা পর্যন্ত আমার কথা মানবি না নাকি? আরে তা কখন বললাম? রেগে যাচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। মায়ের হঠাৎ এমন আচরণে আর আগামাথা কিছুই বুঝতে পারল না সে। কেমন যেন খটকা লাগছে তার। কিছু তো একটা চলছে এখানে, যা সে জানে না। বাইরে আসতেই সামনে ছোট ভাইকে পেয়ে গেল সে। তাকে ডেকে জিজ্ঞেস করলো। এ কি হয়েছে বাড়িতে? এত আয়োজন কিসের চলছে? স্নেহা ভাইয়ের চরম বিরক্ত প্রকাশ করে বলল। আমি কি জানি? আমার কি কোনো দাম আছে বাড়িতে? পিঁপড়ার পটি সমান দামও নেই। বাড়ির এত বড় একটা জেন্টলম্যানকে কেউ দামই দেয় না। মানবতা আজ কোথায়? স্নেহার ভাইয়ের আফসোসপূর্ণ বক্তব্য শুনে স্মিত হাসলো। পাকনা ভাইটা চুলগুলো নেড়ে দিয়ে নিজের রুমের দিকে গেল সে। বুঝতে পারলো এখন আর কিছু জানা হবে না তার। তাই আপাতত রুমে এসে কাপড় চোপড় নিয়ে গোসলে ঢুকলো সে। 10টার দিকে আদিত্যের জ্ঞান ফেরার সময় হবে। তার আগেই ওকে আবার হসপিটালে পৌঁছতে হবে। তাই দ্রুত সব নিত্য কাজ শেষ করতে লেগে পড়লো সে। গোসল শেষ করে এসে একটা সালোয়ার কামিজ পরে বের হলো সে। আয়নার সামনে এসে চুল মুছতে তার মা এসে চড়া গলায় বলল। আরে তোকে আমি কি বললাম? ভালো কাপড় চোপড় পরতে বললাম না? স্নেহা মায়ের প্রাণে ঘুরে তাকিয়ে বলল। তো এতে খারাপ কি আছে? ভালোই তো এটা। যাকে স্নেহার কাবার্ড খুলে সেখান থেকে পার্পল কালারের একটা সিল্কের শাড়ি বের করে স্নেহার দিকে এগিয়ে দিয়ে বলল। এই নে এটা পর। শাড়ি? শাড়ি কেন পরবো সকাল সকাল? আমাকে একটু পর হসপিটালে যেতে হবে। শাড়ি পরে হসপিটালে যাব? এত কিছু আমি জানি না, পড়তে বললাম পর। পরে রেডি হয়ে আয়। স্নেহাকে আর দ্বিতীয় কথা বলার সুযোগ না দিয়ে চলে গেল ওর মা। স্নেহা অগত্যা মায়ের কথা রাখতেই শাড়ি পরে নিল। শাড়ি পরে রেডি হয়ে একটু পর রুমের বাইরে আসলো সে। ড্রয়িং রুমে আসতেই থতমত খেয়ে গেল স্নেহা। সামনের সোফায় পাবেল বসে আছে। শুধু বসেই নেই, অনেকটা ফর্মাল ড্রেস আপেই পরিপাটি হয়ে বসে আছে। সাথে তার বাবা মা সহ পরিবারও এসেছে। সবাই কেমন আনুষ্ঠানিক আঙ্গিকে পোশাক পরিধান করে আছে। স্নেহার কেমন যেন সব সন্দেহজনক লাগছে। সে বলতে যাবে কিছু, তার আগেই পাপেলের মা অমায়িক হাসি টেনে স্নেহার কাছে এসে তাকে ধরে বলল। আরে এসেছো তুমি? বাহ, কত সুন্দর লাগছে তোমাকে এই শাড়িতে। আসো বসো। বলতে বলতে পাভেলের মা স্নেহাকে নিয়ে এসে পাভেলের পাশে বসিয়ে দিল। হাসি মুখে বলল। বাহ, কত সুন্দর মানিয়েছে দুজনকে। আমরা তো কবে থেকে এই দিনের অপেক্ষা করছিলাম। আজ এঙ্গেজমেন্ট হয়ে গেলে বিয়ের ডেট জলদি বের করে ফেলবো। স্নেহা যেন হতভম্ব হয়ে গেল। বিস্ময় চোখে তাকালো তার মায়ের দিকে। এবার যেন তার কাছে সবটা ক্লিয়ার হয়ে গেল। সকাল থেকে তাহলে এসবেরই আয়োজন চলছিল। এঙ্গেজমেন্ট। তার এঙ্গেজমেন্ট হবে এই কথাটা তাকে কেউ জানানোর জরুরি মনে করলো না। স্নেহা কিছুটা বিভ্রান্ত কণ্ঠে বলে উঠল। এক মিনিট, কি হচ্ছে এসব? হঠাৎ করে এঙ্গেজমেন্টের কথা কোথা থেকে এলো? আর আমাকে কেউ জানালো না কেন এই বিষয়ে? মানে আমার এঙ্গেজমেন্ট আর আমিই জানি না? আর হুট করে এঙ্গেজমেন্টের আয়োজনই বা কেন হচ্ছে? আমি তো তাই তো বুঝতে পারছি না। যাকে মেয়েকে কিছু বলতে যাবে তার আগেই পাবেল বলে উঠল। আসলে এসব আমারই আইডিয়া ছিল। আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, এজন্য সবাইকে মানা করেছিলাম বলতে। আর হুট করে করার কি আছে? আমাদের বিয়ে তো সেই ছোটবেলাতেই পাকা হয়ে আছে। এখন আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক, দুজনেই ইন্ডিপেন্ডেন্ট। তো এটাই তো সবচেয়ে সেরা সময় আমাদের সম্পর্কটাকে নাম দেয়ার, বিয়ের বন্ধনে বাঁধার। তাহলে সমস্যা কোথায়? স্নেহা জবাবে কিছু বলতেই যাবে তার আগে জাকিয়া মেয়ের উদ্দেশ্যে বলল। ঠিকই তো বলেছে পাভেল। বিয়ের বয়স আর সময় দুটোই হয়ে গেছে তোদের। আর এটাই তো হওয়া ছিল। তাহলে দ্বিমত করছিস কেন? আর আজ তো শুধু এনগেজমেন্ট হচ্ছে, বিয়ে তো আর হচ্ছে না। এনগেজমেন্ট করে নে, তারপর বিয়ে না হয় তোর সময় অনুযায়ী করা হবে, ঠিক আছে? এখন আর কিছু বলিস না। স্নেহার বাবাও মেয়েকে বোঝালো আর অমত না করতে। স্নেহা কিছু বলতে চেয়েও যেন পারল না। তার মাঝে কেমন অদ্ভুত অস্থিরতা কাজ করছে। এসব যা কিছু হচ্ছে তা কেমন যেন ঠিক লাগছে না তার কাছে। হাঁসফাঁস করছে ভেতরটা। এমনটা কেন লাগছে সে বুঝতে পারছে না। পাবেলের সাথে বিয়ে হবে এটা তো তার জানা কথা। তাহলে এমন অশান্ত হচ্ছে কেন মন? কেন মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে? সে এই এঙ্গেজমেন্টের জন্য মন থেকে প্রস্তুত হতে পারছে না, কিন্তু কিছু বলতেও পারছে না।
বলবেই বাকি। সে তো নিজেই বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে, কি চাইছে তার মন। সব যেন এলোমেলো লাগছে কেমন। স্নেহার নজর দেয়াল ঘড়ির দিকে পড়তেই হঠাৎ আদিত্যের কথা মনে হলো ওর। ওকে তো হসপিটালে পৌঁছাতে হবে। আদিত্যের জ্ঞান ফেরার আগে সে হসপিটালে না পৌঁছালে আদিত্য আবারও উত্তেজিত হয়ে নিজেকে আহত করবে। কিন্তু এখন সে যাবে কি করে? এখান থেকে তো বের হওয়ার কোনো পথও দেখছে না সে। সব যেন এলোমেলো হয়ে মাথার মাঝে গোল গোল ঘুরছে তার। এরই মাঝে আংটি বদলে আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল। পাবেলের মা স্নেহার জন্য আনা আংটিটা পাবেলের হাতে দিয়ে বলল স্নেহাকে পরিয়ে দিতে। পাবেল অমায়িক হাসি দিয়ে আংটিটা হাতে নিয়ে অন্য হাতের তালুতে স্নেহার বাঁ হাতটা সামনে তুলে ধরল। স্নেহার অস্থিরতা যেন বেড়েই চলল। তার যেন এসব মান্য হচ্ছে না। কেন হচ্ছে না তা জানে না সে। শুধু মনে হচ্ছে এখান থেকে তার ছুটে পালিয়ে যেতে ইচ্ছা করছে। পাবেল আংটিটা পরাতেই যাবে ঠিক তখনই স্নেহার ফোনটা বেজে উঠল। স্নেহা ফোনের দিকে তাকিয়ে দেখলো আবির ফোন করেছে। স্নেহা ভয়ার্ত মুখ করে জলদি ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আবিরের ভারাক্রান্ত কণ্ঠ শোনা গেল। মিস নেহা, প্লিজ জলদি আসেন। আদির শরীর ভীষণ খারাপ করেছে, জ্বরে কাঁপছে থরথর করে, আর জ্বরের ঘরে শুধু অ্যাঞ্জেলকে রাখছে। প্লিজ আসুন আপনি। স্নেহা যেন মুহূর্তে বাকি দুনিয়ার সকল কিছুর ঊর্ধ্বে চলে গেল। সে দ্বিতীয় কোনো চিন্তা ভাবনার তোয়াক্কা না করে বলে উঠল। আমি আসছি এক্ষুনি। বলা মাত্রই ঝট করে নিজের দুহাতটা পাবেলের হাতের মাঝ থেকে ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে সবার মাঝ থেকে ছুটে বেরিয়ে গেল সে। পেছন থেকে জাকিয়া কতবার ডাকলো মেয়েকে, কিন্তু শুনল না সে। পাগলিনীর মতো ছুটে বেরিয়ে গেল। তার এই বেপরোয়া কাজ দেখে পাবেল প্রচন্ড পরিমাণে রেগে ফুঁসে উঠল। হাতের আংটিটা মুঠোয় মোচড়াতে মোচড়াতে তার সজরে মেঝেতে ছুঁড়ে মারল। কেবিনে আসতেই দেখলো আদিত্য বিছানায় ফিরাই অচেতন অবস্থায় থরথর করে কাঁপছে আর বিড়বিড় শব্দে এঞ্জেল বলে ডাকছে। স্নেহার অন্তর্দেহে সে পিড়নে আহত হলো যেন তীব্র বেগে। ডুকরে উঠল ভেতরটা। তার বহিঃপ্রকাশ স্বরূপে চোখে জমল নোনা জলের পারদ। ছুটে গেল সে আদিত্যের কাছে। আদিত্যের হাত ধরে গালে হাত রেখে বলল, এই তো হিরো, এই যে আমি এখানেই আছি তোমার পাশে। চোখ খুলে তাকাও একটু, দেখো তোমার এঞ্জেল তোমার কাছেই আছে। কয়েকবার ডাকার পর দুর্বল আখি যুগল ধীরে ধীরে খুলে তাকালো আদিত্য। স্নেহাকে চোখের সামনে দেখে অসুস্থ মুখটাতেও খুশিময় হাসি ফুটল তার। উঠে বসতে চাইল সে, তবে দুর্বল শরীর উঠতে মুশকিল হচ্ছে তার জন্য। তা দেখে স্নেহা তার কাঁধ ধরে তাকে উঠিয়ে বসাতে সহায়তা করলো। আদিত্য স্নেহার মুখটা দুই হাতের মাঝে আগলে ধরে দুর্বল চিত্তে হেসে বলল, আমার অ্যাঞ্জেল, তুই আমার কাছেই আছো, কাছেই থেকো, হ্যাঁ, কোথাও যেও না। স্নেহা ছলছল চোখে তাকিয়ে বলল, যাচ্ছি না তো কোথাও, তোমার কাছেই থাকবো সব সময়। তুমি এখন খেয়ে নাও কিছু একটু। আদিত্য সুবোধ বালকের মতো বলল, তুমি যা বলবে তাই হবে, শুধু আমাকে রেখে যেও না অ্যাঞ্জেল। স্নেহা আবিরের আনা চিকেন স্যুপের বোলটা হাতে নিয়ে আদিত্যকে খাইয়ে দিল। তারপরে জ্বরের ওষুধ খাইয়ে দিল তাকে। খাওয়া শেষে আদিত্য স্নেহার একটা হাত বুকের মাঝে জাপটে ধরে শুয়ে রইল, আর এক দৃষ্টিতে স্নেহার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন পলকটা ফেললেও সেই সময়ে বুঝি তার এঞ্জেল হারিয়ে যাবে কোথাও। তাই পলক পড়াও নিষেধ। এতক্ষণে আদিত্যের খেয়াল করলো স্নেহার গায়ে শাড়ি জড়ানো। আদিত্য চমকিত চোখে তাকিয়ে বলল, আরে বাহ অ্যাঞ্জেল, শাড়ি পরেছ, অনেক সুন্দর লাগছে তোমাকে, একদম আমার পরীর মতো। কেবিনের সোফায় আবির আর বিহান বসা ছিল। রাতে ঠিকমতো ঘুম হয়নি আদিত্যের টেনশনে, তাই একটু সোফায় মাথায় এলিয়ে দিয়ে চোখ বুজেছিল সে। আদিত্যের কথায় হঠাৎ সে চোখ খুলে তাকিয়ে মাথা তুলে বলল, আর তোকে তোকে যে ডাইনোসরের চাচা শ্বশুর লাগছে সে খেয়াল আছে তোর? আয়না দেখেছিস নিজেকে? পুরো আদিম আরো বনে গেছিস, খালি জঙ্গলটাই মিসিং। ভাবি কি তোরে এইভাবে পছন্দ করবে? জীবনেও না, তাই না রে বিহান? আবির কুনুই দিয়ে বিহানকে খোঁচা মেরে ইশারা করলো তার সাথে সহমত প্রকাশ করতে। বিহানও তখন তালে তাল মিলিয়ে বলল, হাঁচাই তো কইতে আছে আবিজ্জা, আমি তো তোকে চাচা বানাইবার চাইছিলাম, এত মেহনত করে বর্ডারে পয়াতিও বানাই দিলাম। মাগার আমার পোলা মাইয়া আয়সা চাচার বদলে আবি মানুষের চাচা পাইব, এটা কি ঠিক হইব? আর এত সুন্দর ভাবিরে তোর সাথে একদমে মানাইব না, পুরাই বেমানান।
আবির বিহানের কথায় বেচারা আদিত্যের মুখমণ্ডলে চিন্তা আর ভীতির ছাপে প্রতিমাই হলো। সে অসহায় দৃষ্টিতে স্নেহার দিকে তাকিয়ে বলল, সত্যি অ্যাঞ্জেল, আমাকে কি তোমার সাথে মানাবে না? তাহলে তুমি পছন্দ করবে না আমাকে? স্নেহা কি বলবে বুঝতে পারল না। আবিরদের দিকে তাকালে তারা চোখের ইশারায় হ্যাঁ বলতে বলল। স্নেহা হয়তো ওদের প্ল্যানটা বুঝতে পারলো, তাই সেও বলল, হ্যাঁ, ঠিকই বলেছে ওরা। তোমাকে এইভাবে দেখে ভালো লাগছে না আমার। আমার তো তোমাকে হ্যান্ডসাম হিরোদের মতো দেখতে ভালো লাগে। আমি হব তো হিরোর মতো, তুমি আমাকে পছন্দ করবে দেখো। আদিত্য আবিরদের উদ্দেশ্যে বলল, আবির, আমার জন্য নতুন কাপড় চোপড় নিয়ে আয়। আর বিহান, তুই আমার জন্য সেলুন থেকে লোকজন নিয়ে আয়। আবির বিহানের মুখে হাসি ফুটল। তারা দ্রুত বেরিয়ে গেল নিজ নিজ অর্ডার পালন করতে। আধা ঘন্টার মাঝে দুজন ফিরে এলো তাদের জিনিস নিয়ে। হেয়ার ড্রেসার আসলে বিহান আদিত্যকে ওয়াশরুমে যেতে বলল তার সাথে। আদিত্য প্রথমে যেতে চাইলো না স্নেহাকে রেখে, তাকেও সাথে নিয়ে যেতে চাইলো। স্নেহা অনেক বুঝিয়ে বলল সে কোথাও যাচ্ছে না, ওখানেই তাদের জন্য অপেক্ষা করবে। অনেক বলার পর আদিত্য রাজি হয়ে ওয়াশরুমে গেল। সাথে আবির বিহানও ঢুকলো। আবিরের হাতে আদিত্যের জন্য নতুন ড্রেস, তার চুল দাড়ি কেটে একেবারে নতুন লুকে বের করবে। স্নেহা কেবিনে বসে ওয়েট করতে লাগলো। হাসপাতালের একটা ম্যাগাজিন পড়তে লাগলো সে। 40 মিনিটের মাথায় সেলুনের লোকটা বেরিয়ে চলে গেল। তার প্রায় 20 মিনিটের পর ওয়াশরুমের দরজা খুলে ওরাও বেরিয়ে এলো। আদিত্য বলে উঠল, দেখো অ্যাঞ্জেল, এখন হিরোর মতো লাগছে না আমাকে? ম্যাগাজিনের দিকে নজর ছিল স্নেহার। আদিত্যের কথায় মাথা তুলে সামনের দিকে তাকায়। সামনে তাকাতেই থমকে যায় সে। বিলম্বিত হয় তার হৃদকম্পন। আদিত্য এখন চুল দাঁড়িয়ে ছেটে নতুন ড্রেস একদম প্রলুকে হাজির হয়েছে সে, সেই সুদর্শন পুরুষ রূপে। তাকে এভাবে দেখে স্নেহার মস্তিষ্কে কিছু যেন ঘটলো। মনে হচ্ছে এই লোকটাকে সে আগেও দেখেছে, অনেকবার দেখেছে। চোখের সামনে অনেক অস্পষ্ট মুহূর্ত ভাসতে লাগলো তার, কিন্তু কোনো কিছুই স্পষ্ট বোঝা যায় না। হঠাৎ তার পা কাঁপতে লাগলো, হাত থেকে ম্যাগাজিনটা পড়ে গেল। মাথায় যন্ত্রণা শুরু হলো প্রচন্ড বেগে। তীব্র যন্ত্রণায় মাথা ফেটে যেতে লাগলো তার। দুই হাতে মাথা চেপে ধরে ঢলতে লাগলো স্নেহা। তা দেখে আদিত্যের হাসি মুখটা ভীতি ছেয়ে গেল। সে দৌড়ে গিয়ে স্নেহাকে ধরে অস্থির ভয়ার্ত কণ্ঠে বলল, অ্যাঞ্জেল, কি হয়েছে তোমার? এমন করছো কেন? স্নেহা আর কিছু বলতে পারল না। জ্ঞান হারিয়ে ঢলে পড়ল আদিত্যের হাতে। পিট পিট করে ভারী নেত্রপল্লব মেলে তাকালো স্নেহা। মাথাটাও ভীষণ ভারী আর ব্যথাময় লাগছে তার। এক হাতে মাথা চেপে ধরে কপাল কুঁচকে ধীরে ধীরে চোখ মেলে তাকালো সে। সর্বপ্রথম তার চোখের সামনে ধরা দিল আদিত্যের চিন্তা বিধ্বংস অস্থির পাগল মুখখানি, যে এই মুহূর্তে স্নেহার হাত ধরে মাথার কাছে অধীর করুণ মুখে তাকিয়ে আছে, যেন তার জান বুঝি বেরিয়ে যাচ্ছে। স্নেহার চোখের পাতা মেলতে দেখে আদিত্যের ভয়ার্ত মুখখানেতে স্বস্তিময় হাসির ঝলক দেখা দিল। তৎক্ষণাৎ সে অধীর কণ্ঠে বলল, এই তো অ্যাঞ্জেল তাকিয়েছে। অ্যাঞ্জেল দেখো, এই যে আমি। কি হয়েছে বলো তোমার? স্নেহা এক হাতে মাথা চেপে ধরে ধীরে ধীরে উঠে বসলো। ক্লান্ত কণ্ঠে বলল, কি হয়েছিল আমার? আমি বেডে কেন? পাশ থেকে আবির বলল, আপনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, এখন ঠিক লাগছে আপনার? স্নেহা মাথা নাড়িয়ে বোঝালো সে এখন ঠিক আছে। আদিত্য অস্থির কণ্ঠে বলল, হ্যাঁ অ্যাঞ্জেল, কি হয়েছে তোমার বলো না। তুমি জ্ঞান হারিয়ে ফেললে কেন? আদিত্যের উত্তেজিত ভাব কমাতে আবির বলে উঠল, আর এতে রূপের ঝলক দেখে জ্ঞান হারিয়ে ফেলেছে ভাবি। আচমকা তো সৌন্দর্য একবার নিতে পারেনি সে, তো রূপের জাতুই এমন। স্নেহা জোরপূর্বক স্মিত হাসার চেষ্টা করলো। তার সাথে এমনটা কেন হলো সে নিজেও জানে না। এটা নতুন না, এর আগেও তার সাথে এমন হয়েছে। মাঝে মাঝে তার স্মৃতিতে ঝাপসা খেয়াল এসে হানা দেয়, আর তখনই এমন তীব্র যন্ত্রণা হয় তার মাথায়। এমনটা হয় তার সাথে প্রায় 2 বছর ধরে। এর আগে হতো না। আসলে এর আগে কি হতো তা তো তার তেমন মনে নেই। 2 বছর পূর্বের কথা ভাবতে গেলে স্নেহার স্মৃতিতে হাতে গোনা কয়েকটা স্মৃতি ছাড়া সবকিছু তেমন মনে নেই তার। এই ব্যাপারটা সে নিজের মা বাবার কাছে জানতে চেয়েছিল। তখন তারা জানায় স্নেহা নাকি স্মল ব্রেন স্ট্রোক হয়েছিল 2 বছর পূর্বে, যার কারণে তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে। বেশি দূরের স্মৃতি তার মনে থাকে না। স্নেহা বা আমার জবাবটাই মেনে নেয়, তবে মাঝে মাঝে এই অস্পষ্ট স্মৃতিগুলো তাকে অনেক যন্ত্রণা দেয়।
আর আদিত্যের সাথে দেখা হওয়ার পর থেকে যেন অনেক বেশি হচ্ছে এটা। আজ আদিত্যের এই পরিবর্তন রূপ দেখে তো যেন হৃৎপিণ্ড কেঁপে উঠল তার। চোখের সামনে ঝাপসা স্মৃতির ভিড়ে মাথা ফেটে যাচ্ছিল তার। কেন এমনটা হলো তার সাথে? এসনা একাগ্র নজরে তাকালো আদিত্যের উদ্বেগ ভরা ভীতিগ্রস্ত মুখটার দিকে, যার চোখে মুখে শুধুই আকাশ সমান চিন্তার ছাপ। স্নেহা কেমন মায়াময় অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল আদিত্যের দিকে। লোকটা তো তার জন্য অচেনা, তাহলে কেন তাকে দেখে কোনো স্মৃতির ঝাপসা আয়না তাকে এভাবে আহত করছে? কেন? সে কে? ভাবনার মাঝে কখন তার চোখ কোণে বেয়ে উষ্ণ দুফোঁটা জল গড়িয়ে পড়ল তা খেয়াল নেই তার। আদিত্যের চোখে তা ঠিকই পড়ল এবং তা দেখেই অস্থিরতায় মাত্রা বাড়তে লাগলো তার। দুই হাতে স্নেহার মুখটা ধরে উত্তেজিত কণ্ঠে বলল, অ্যাঞ্জেল, কাঁদছো কেন? কি হয়েছে? শরীর বেশি খারাপ লাগছে তোমার? বলো না অ্যাঞ্জেল। স্নেহা নিজেকে একটু সামনে নিয়ে জোরপূর্বক মুচকি এসে বলল, আরে না, কিছু হয়নি আমার। এ দেখো, একদম ঠিক আছি আমি। না, একদম ঠিক নেই তুমি। তুমি অনেক অসুস্থ, শরীরও দুর্বল। তোমাকে এখন বেশি বেশি খাবার খেতে হবে আর রেস্ট করতে হবে। আমি কিচ্ছু শুনবো না। এই বিহান, যে অ্যাঞ্জেলের জন্য খাবার নিয়ে আয় তো। বিহান মাথা ঝাঁকিয়ে বেরিয়ে গেল। স্নেহা বলল, আরে না না, এইসবের কোনো দরকার নেই। ঠিক আছি আমি একদম। এমনি একটু মাথা চক্কর দিয়ে উঠেছিল, এখন ঠিক আছি আমি। কিন্তু আদিত্য কোনো কথা শুনল না স্নেহার। বিহান খাবার নিয়ে এলে আদিত্য নিজ হাতেই স্নেহাকে খাইয়ে দিতে লাগলো। স্নেহা মানা করলেও কিছুই মানল না সে। অগত্যা খেতে হলো স্নেহাকে। ওদের রেখে বিহান আর আবির আপাতত বাইরে চলে গেল। আদিত্যের যত্ন সহকারে স্নেহাকে খাইয়ে দিতে লাগলো। স্নেহার মনটা হঠাৎই আবেগী হয়ে উঠল কেমন। সে মায়াময় নিষ্পলক চোখে তাকিয়ে রইল তার সম্মুখে পুরুষটার দিকে। তার প্রতি কেমন অবাধ্য অনুভূতির জোয়ার উপচে পড়ছে প্রবল বেগে। অনুভূতির প্রগাঢ়তার স্রোতে তার হৃদয় মন যেন যাচ্ছে কোনো সিন্ধু নগরে। চোখের পরদেও তার প্রভাব ছেয়ে যাচ্ছে কেমন অদম্য ভাবনার জগতে মন জোরে, যে ভাবনায় তাকে ভাসিয়ে দিতে চাচ্ছে খুব করে। খাওয়ানো শেষ হয়ে গেলে তবুও স্নেহা ওই একাগ্র নজরে বিঘ্ন ঘটল না। খাওয়ানো শেষ করে টিস্যু দিয়ে মুখ মুছে দিল আদিত্য। স্নেহার আবেগের জ্বরে ভেসে ওই পর্যায়ে হঠাৎ সে আদিত্যের বুকে আছড়ে পড়ল। দুই হাতে আদিত্যকে জড়িয়ে ধরে তার বুকের মাঝে নিজেকে সামিল করে নিল সে। আদিত্য মুচকি হেসে তার এঞ্জেলকে দুই হাতে জড়িয়ে নিল আরো নিবিড়ভাবে। স্নেহা তার উষ্ণ বুকটাতে নিজের সুখের সাম্রাজ্যের ঠিকানা খুঁজে পেল যেন। আদিত্যের শরীরের এই মন মাতানো ঘ্রাণ যেন খুব চেনা তার। এই উষ্ণ এই ঘ্রাণ যেন তার রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে খুব করে। স্নেহা আদিত্যের বুকে নিজের নাক ঘষে তার ঘ্রাণে মেশালো নিজের শ্বাস প্রশ্বাস। আদিত্য তার বাঁধন আরো মজবুত করলো। প্রাণ ভোমরাটাকে লেপটে নিচ্ছে নিজের বক্ষ পিঞ্জরায়। বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে এইভাবে দুজন দুজনেতে মিশেছিল নিজেদের আপন ফোনে। তাদের এই নিজস্ব ভবনের মাঝে ব্যাঘাত ঘটালো হঠাৎ, যখন বিকট শব্দে সজোরে ঠাস করে দরজার পাল্লা ধাক্কিয়ে খুলে ভেতরে ঢুকলো কেউ। সেই শব্দে চমকে উঠল দুজনেই। ভেতরে ঢুকেছে পাভেল। স্নেহাকে এভাবে আদিত্যের বাহুবন্ধনে আলিঙ্গনরত অবস্থা দেখে ক্রোধে ফেটে পড়ল সে। এমনিতেই স্নেহা ওভাবে এঙ্গেজমেন্টের মাঝ থেকে উঠে আসায় চরম রাগ হচ্ছিল তার। সেই কারণে সে এখানে এসেছিল স্নেহার সাথে কথা বলতে। কিন্তু এখানে ওদের এই অবস্থায় দেখে তার ক্রোধ সর্বোচ্চ পর্যায়ে চলে যায়। সে রাগে চিল্লিয়ে ওঠে। স্নেহা, স্নেহা ধরপড়ে ওঠে তার ডাকে। পাভেলকে এই মুহূর্তে এখানে দেখে অনেকটা ঘাবড়ে যায় সে। তাকে কিছু বলতে যাবে সেই সুযোগের সময় দেয় না পাভেল। সে তেড়ে এসে কোনো কিছু বুঝে ওঠার আগেই খপ করে স্নেহার হাত টেনে ধরে ঝটকা মেরে বেড থেকে নামালো। টেনে বাইরে নিয়ে যেতে চাইলে স্নেহার হাত টেনে ধরে বলল, পাভেল, কি করছো? ছাড়ো আমায়। পাভেল ক্ষিপ্ত স্বরে বলল, আমি কি করছি? তুমি কি করছো সেটা আগে বলো। এজন্যই বুঝি এঙ্গেজমেন্ট না করে চলে এসেছো এই পাগলটার সাথে এসব রাসলীলা করার জন্য? স্নেহা প্রতিবাদ গলায় বলল, পাভেল, কি বলছো এসব? পাগল হয়ে গেছো? হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি। তুমি আমাকে পাগল হতে বাধ্য করেছো। অনেক হয়েছে তোমার মন মার্জি। এখন আর এক মুহূর্ত এখানে থাকবে না তুমি। চলো এখান থেকে। বলেই আবারও টেনে নিয়ে যেতে লাগলো পাভেল স্নেহাকে, কিন্তু তাতে সফল হলো না। পাগল আদিত্য ততক্ষণে হিংস্র রূপ ধারণ করেছে। তার এঞ্জেলকে কেউ নিয়ে যাচ্ছে চোখের সামনে থেকে। তা দেখে শান্ত থাকবে কিভাবে সে? সে তো সুস্থ থাকতেই এমন কিছু হলে ক্ষিপ্ত বাঘ হয়ে যেত।
এখন তো তার মানসিক অবস্থা আরো খারাপ। এমতো অবস্থায় আরো ভয়ঙ্কর হয়ে হিংস্র হয়ে উঠল সে। ভয়ঙ্কর দানবের মতো তেড়ে এসে সোজা পাভেলের গলা চেপে ধরল। আচমকা আক্রমণে পাভেল স্নেহার হাত ছেড়ে দিয়ে নিজেকে আদিত্যের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু হিংস্র আদিত্যের সাথে পারা সম্ভব হই। আদিত্যের এই রূপ দেখে স্নেহাও ঘাবড়ে গেল। সে আদিত্যের হাত ধরে তাকে সরানোর চেষ্টা করে বলল পাভেলকে ছেড়ে দিতে, কিন্তু আদিত্য এখন কোনো কিছুরই হুঁশ নেই। তার মাথায় কেবল একটা জিনিসই চলছে, তা হলো এই লোকটা ওর এঞ্জেলকে কেড়ে নিতে চেয়েছে। তার আর বেঁচে থাকার অধিকার নেই কোনো মতেই। আদিত্য পাভেলকে নিচে ফেলে দিয়ে তার উপর এক হাঁটু ভর দিয়ে চড়ে বসে পাভেলের মুখে ইচ্ছেমতো ঘুষি মারতে লাগলো। মারতে মারতে নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে গেল, তবুও থামছে না আদিত্য। মারছে আর ক্ষুব্ধ স্বরে বলছে, তোর সাহস কি করে হলো আমার এঞ্জেলকে নিয়ে যাওয়ার? হাত কিভাবে লাগালি তুই? ছোঁয়ারও সাহস কি করে হলো তোর? স্নেহা ভীষণ ঘাবড়ে গেল। এভাবে চললে পাভেলকে সত্যি সত্যি মেরে ফেলবে আদিত্য। স্নেহা বুঝতে পারলো ওর একার দ্বারা সম্ভব হবে না, তাই সে বাইরে গিয়ে আবির আর বিহানকে ডেকে আনলো। তারাও এসে আদিত্যের অবস্থা দেখে ঘাবড়ে গেল। আদিত্যকে ধরে টেনে সরানোর চেষ্টা করলো, কিন্তু ক্ষিপ্ত আদিত্যকে সরানো যাচ্ছে না কিছুতেই। এদিকে পাভেল আদমরা হয়ে গেছে প্রায়। স্নেহা আর উপায় না পেয়ে জলদি একটা বেহুশের ইঞ্জেকশন ভরে পুশ করে দিল আদিত্যকে। ক্ষণিকের মধ্যেই আদিত্য শান্ত হয়ে ঢলে পড়ল। আবির আর বিহান ধরে ওকে বিছানায় শুয়ে দিল, আর পাভেলকে দ্রুত নিয়ে চিকিৎসার ব্যবস্থা করানো হলো। খবর শুনে পাভেলের মা বাবা আর স্নেহার মা বাবাও ছুটে এলো হসপিটালে। পাভেলের মা স্নেহাকে অনেক তিক্ত তিক্ত কথা শোনালো। ছেলের এই অবস্থার জন্য দায়ী করলো তাকে, আর যে তার ছেলেকে এইভাবে নির্মমভাবে মেরেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলো। কিন্তু যখন আদিত্যের পরিচয় জানলো তখন আর সাহস পেল না তারা। এমনিতেই অসুস্থ পাগলের অপরাধের কোনো শাস্তি নেই আইনে। যাকেও ভীষণ রুষ্ট হলো মেয়ের ওপর। তিনি মেয়ের হাত ধরে সোজা বাসায় নিয়ে এলো, শক্ত গলায় বলল, অনেক হয়েছে তোর সেবাদান কর্মসূচি, অনেক মেনে নিয়েছি তোর কথা। আর না, এখন আমি যা বলবো তাই করবি তুই। আজ থেকে তোর চাকরি বন্ধ, আর ওই পাগলের কাছে যাওয়াও বন্ধ। আর বিপরীতে আর একটা কথাও আমি শুনবো না। আর আমার কথা যদি হেরফের হয় তাহলে আমার মরা মুখ দেখবি, এই বলে দিলাম আমি। স্নেহার মাথায় আকাশ ভেঙে পড়ল। সে কি করবে বুঝতে পারল না। এদিকে মায়ের এমন কঠোর বাণী, অন্যদিকে আদিত্য, যে জ্ঞান ফিরে তার এঞ্জেলকে না দেখতে পেলে বেসামাল হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। স্নেহা যেন মাছ দরিয়ায় পড়ে গেল। কি করবে ভেবে পাচ্ছে না। আদিত্যের জন্য ভেতরটা ছটফট করছে তার। এখন যে আদিত্য শুধুই তার রুগী না, এর চেয়েও বেশি কিছু যেন হয়ে গেছে তার কাছে। কিন্তু তার মাকে কিভাবে বোঝাবে তা? ঘরের মাঝে অস্থির অশান্ত মনে বসে আছে স্নেহা। ইঞ্জেকশনের প্রভাব এতক্ষণে হয়তো শেষ হয়ে গেছে। আদিত্যের জ্ঞান ফিরে ওকে না দেখে না জানি কি করে বসবে। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে তার। মন চাচ্ছে এক্ষুনি ছুটে যেতে আদিত্যের কাছে, কিন্তু মায়ের বাধার জন্য সে যেতেও পারছে না। অস্থিরতায় সব কেমন বিষাক্ত লাগছে। এরই মাঝে হঠাৎ ফোন বেজে উঠল স্নেহার। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আবির কাতর কণ্ঠে সে বলল, মিস নেহা, কোথায় আপনি? আদির অবস্থা অনেক খারাপ। জ্ঞান ফিরে আপনাকে না দেখে আবার ভায়োলেন্ট হয়ে গেছে। ভাবছে ওই ছেলেটা বুঝে আপনাকে নিয়ে গেছে, সবকিছু ভাঙচুর করে ফেলেছে, চিল্লিয়ে চিল্লিয়ে নিজেকে আহত করে ফেলেছে, এখন রক্তভূমি করছে। প্লিজ আসুন আপনি, নাহলে আর বাঁচবে না ও। প্লিজ জলদি আসুন। স্নেহা যেন সব থমকে গেল মুহূর্তের জন্যই। কেঁপে উঠল অন্তরাত্মা। মাথায় শুধু ওই একটা কথাই বাড়ি খেতে লাগলো। বাকি আর কিছু ভাববার পরিস্থিতিতে রইল না সে। ভীতিগ্রস্ত অশান্ত মন নিয়ে সে এলোমেলো হয়ে পাগলের মতো ছুটে দৌড়ে বাইরে যাওয়ার জন্য মেন দরজার কাছে আসতেই জাকিয়া তার সামনে এসে বাধা হয়ে দাঁড়ালো। শক্ত গলায় বলল, তোকে কি বলেছি মনে নেই? কোথাও যেতে পারবি না তুই, যা ঘরে যা। স্নেহা করুণ মিনতি সুরে বলল, মা প্লিজ এমন করো না, লোকটা অনেক অসুস্থ, আমি এখন না গেলে মরে যাবে সে। প্লিজ যেতে দাও আমায়। যাক মরে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। মা, তুমি এত পাষাণ কিভাবে হতে পারো? একটা মানুষ মারা যাবে জেনেও তুমি তোমার জেদ পালন করবে? ঠিক আছে, করো যা খুশি তাই, কিন্তু মনে রেখো এরপর কিন্তু তোমার মেয়েও আর বেঁচে থাকবে না। যখন একটা মানুষ মারা যাবে এটা জানা সত্ত্বেও যে আমি তাকে হয়তো বাঁচাতে পারতাম, কিন্তু আমি তা করিনি, তখন কি আমার মনুষ্যত্ব বেঁচে থাকবে? আমার বিবেক ধিক্কার দিবে আমায়। বেঁচে থেকেও মরে যাব আমি। তুমি কি তোমার মেয়েকে মৃত দেখতে চাও? যদি না চাও তাহলে প্লিজ বাধা দিও না আমায়, যেতে দাও আমায়।
জাকিয়ার মুখমণ্ডলে যেন হঠাৎ পরিবর্তন দেখা গেল। নরম হলো তার চেহারা। সে কোনো কিছু না বলে মেয়ের সামনে থেকে সরে দাঁড়ালো। স্নেহার মুখে হাসি ফুটল। সে কাল বিলম্ব না করে ছুটে বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। আদিত্যের কেবিনে এসে তার অবস্থা দেখে মাথা ঘুরে উঠল স্নেহার। কদম নড়বড়িয়ে গেল যেন তার। রক্ত বমি করতে করতে নিস্তেজ হয়ে পড়েছে সে। বিছানা শুয়েও ছটফট করছে সে। আবির বিহান দুপাশ থেকে ধরে রেখেও তাকে শান্ত করতে পারছে না। পীড়ায় অচেতন অবস্থাতেও সে শুধু এঞ্জেলকেই ডাকছে। স্নেহা নিজেকে সামলে নিয়ে দ্রুত ছুটে গেল আদিত্যের কাছে। স্নেহাকে আসতে দেখে আবির সরে গিয়ে তাকে আদিত্যের পাশে বসার জায়গা করে দিল। স্নেহা আদিত্যের পাশে বসে তার হাত মুঠোয় নিয়ে মায়াময় স্বরে বলল, এই যে হিরো, চোখ খোলো, দেখো আমি এসে গেছি, প্লিজ চোখ খোলো। আদিত্য দুর্বল চোখ খুলে স্নেহাকে দেখে তার ছটফটানো বন্ধ হলো। তড়িৎ গতিতে উঠে বসতে চাইল, কিন্তু দুর্বল শরীরে তা হয়ে উঠল না। অন্য পাশে থাকা বিহান তাকে উঠে বসতে সাহায্য করলো। আদিত্য উঠে বসে দুই হাতে স্নেহার মুখটা ধরে দুর্বল চিত্ত হেসে বলল, এসেছো অ্যাঞ্জেল? তুমি কেন বারবার চলে যাও? ওই রাস্কেলটা তোমাকে নিয়ে গিয়েছিল, তাই না? ওকে তো আমি মেরেই ফেলবো। আমার অ্যাঞ্জেলকে নিয়ে যেতে চাইও? কেউ নিয়ে যাবে না আমায়, এই দেখো আমি এখানেই আছি তোমার কাছে। না না, ও তোমাকে নিয়ে যাবে। সবাই তোমাকে খেড়ে নিতে চায় আমার কাছ থেকে। এখানে থাকা তোমার জন্য সুরক্ষিত না। আমাদের সুরক্ষিত জায়গায় যেতে হবে। এখানে আর থাকা যাবে না, না হলে আবার তোমাকে নিতে আসবে। আদিত্য আবির বিহানদের উদ্দেশ্যে বলল, বেহান, আমাকে বাড়ি নিয়ে চল। আমি আমার অ্যাঞ্জেলকে নিয়ে বাড়ি যাব। এখানে আর এক মুহূর্তও থাকবো না। আবির বিহান একজন আর একজনের মুখ চাওয়াচাই করলো। তাদের মুখেও একরকম খুশির হাসি দেখা গেল। আদিত্য বাড়ি ফিরতে চাচ্ছে, এটা তাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। কিন্তু স্নেহা চিন্তায় পড়ে গেল, আদিত্যের সাথে তাদের বাড়িতে কিভাবে যাবে সে, আর ওর পরিবারই বা কি তা মানবে। গাড়ি এসে প্রবেশ করলো আদিত্যের বাড়ির গেট দিয়ে। ভিতরে এসে থামলে আবির আর বিহানের সামনে থেকে আগে নামলো। আদিত্য স্নেহার হাত ধরে পেছনের সিটে বসেছিল। বিহান এসে আদিত্যের পাশের দরজাটা খুলে দিল। আদিত্য স্নেহার হাত ধরে আস্তে করে নেমে আসলো গাড়ি থেকে। স্নেহা গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে সামনে তাকাতেই কেমন অন্যমনস্ক হয়ে গেল সে। বাড়িটি কেমন যেন তার এই চিরচেনা মনে হলো। আবারও অদৃশ্য স্মৃতি এসে তার মস্তিষ্কেও ছুটতে লাগলো এলোমেলো। কেমন ঘোরের মাঝে চলে গেল সে। অদ্ভুত একাগ্র দৃষ্টিতে তাকিয়ে দেখছে বাড়িটা, যেন কোনো হারানো কিছু খোঁজ করতে চাচ্ছে সে। তার ঘোরের মাঝে আদিত্য স্নেহার হাত ধরে বাসার দিকে নিয়ে যেতে যেতে বলল, চলো অ্যাঞ্জেল, ভেতরে যাই। বাড়িটা তোমার জন্য কতদিন হলো অপেক্ষা করছি। আদিত্য স্নেহার হাত ধরে ভেতরে নিয়ে যেতে লাগলো। স্নেহা যতই সামনে যাচ্ছে ততই কেমন অদৃশ্য প্রতিচ্ছবিগুলো আরো প্রবল বেগে হানা দিচ্ছে তার চোখের সামনে। ঘরে ডুবে অন্যমনস্ক হয়ে যাচ্ছে স্নেহা। মেন দরজায় পেরিয়ে বাসার ভেতরে প্রবেশ করলো ওরা। চারিদিকে চোখ বুলিয়ে স্নেহার মাথাও যেন গোল গোল ঘুরছে কেমন, যেন অদৃশ্য প্রতিচ্ছবিগুলো তীব্র গতিতে তার মাথার চারিদিক দিয়ে ঘূর্ণিপাকের মতো ঘুরছে। কানে এসে বাজছে কিছু অস্পষ্ট ধ্বনির সমাপ্তি, যেন কারো খিলখিল করে হাসির শব্দ বাজছে কানে। আবার কোনো পুরুষের কণ্ঠস্বরক শোনা যাচ্ছে কেমন, যেন বলছে, এই এঞ্জেল, দূরিও না এমন, পড়ে যাবে তো বাবা। এমন হাজারো ধ্বনির কলরব স্নেহার মস্তিষ্কে অবশ করে তুলছে যেন। লিভিং রুমের উপস্থিতি সবাই আদিত্যকে দেখে যেমন খুশি হলো, তেমন তার পাশে অন্য একটা মেয়েকে ভীষণ অবাক হলো। যদিও জাবেদা আর হিয়া সবটাই জানে, তাই তারা তেমন অবাক হলো না। হিয়া 8 মাসের ভারী পেট নিয়ে এগিয়ে এলো সামনে, মুচকে এসে আদিত্যের উদ্দেশ্যে বলল, কেমন আছেন ভাইয়া? আপনাকে বাড়ি ফিরতে দেখে অনেক খুশি লাগছে। অনেক মিস করেছি আমরা আপনাকে। আদিত্য হাসি মুখে বলল, আসবই তো। দেখো না, আমার অ্যাঞ্জেল এসে গেছে। এখন তো আবার সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই বলেছেন, এখন সব ঠিক হয়ে যাবে। যান, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন। হিয়া কথা বললেও স্নেহা যেন সেদিকে কোনো খেয়াল নেই। আদিত্য স্নেহাকে বলল, চলো রুমে যাই অ্যাঞ্জেল। আদিত্য বললেও স্নেহার যেন আদিত্যের প্রয়োজনই হলো না। সে আদিত্যের হাত ছাড়িয়ে ধীরে ধীরে একাই সামনে এগিয়ে গেল। ঘরের মাঝেই সে কেমন হাঁটতে হাঁটতে সিঁড়ি বেয়ে ওপরে উঠে আদিত্যের রুমের দিকে পৌঁছে গেল। আদিত্যও গেল তার সাথে সাথে। তার মাঝে তো এই নিয়ে কোনো ভাবাবেগ হলো না, কারণ তার জন্য তো স্নেহাই তার নোট, তার এঞ্জেল।
যার কাছে এবারই সব চেনা। কিন্তু স্নেহাকে এইভাবে না বলতেই নিজের একাই আদিত্যের রুম চিনে পৌঁছে যেতে দেখে বাকিদের মাঝে ঠিকই ভাবাবেগ হলো অনেকটা। স্নেহা কিভাবে চিনল আদিত্যের রুম সেটাই ভাবাচ্ছে তাদের। স্নেহা আদিত্যের রুমে এসে যেন আরো ঘূর্ণিপাকের মাঝে পড়ার মতো অবস্থা হলো। রুমে প্রবেশ করতেই হৃৎপিণ্ড অজান্তে কেঁপে উঠল ঝংকারিত হয়ে। রুমের চারপাশে চোখ বোলাতেই সবকিছুর মাত্রা যেন চরম পর্যায়ে বেড়ে গেল। স্নেহা যেন কেমন দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে যাচ্ছে, হাত পা কাঁপছে, অবশ হয়ে আসছে কেমন। স্নেহার নজর পড়ল বেডের মাথার কাছে দেয়ালে টাঙানো বিশালাকার ফটো ফ্রেমটার উপর, যেখানে আদিত্য নূরের ছবি লাগানো। তাদের হাস্যোজ্জ্বল একটা ক্যান্ডিড ফটো। ছবির নূরকে দেখে যেন স্নেহার মস্তিষ্ক এবার বিস্ফোরিত হতে লাগলো। তীব্র যন্ত্রণা শুরু হলো তার। দু হাতে মাথা চেপে ধরে যন্ত্রণায় সে হালকা আর্তনাদ করে উঠল। তা দেখে আটকে উঠল আদিত্য। দ্রুত ছুটে গিয়ে স্নেহাকে ধরে আতঙ্কিত মুখে বলল, অ্যাঞ্জেল, কি হয়েছে তোমার? এমন করছো কেন? আদিত্য স্নেহাকে ধরে বিছানায় বসিয়ে দিল। অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? কোথায় খারাপ লাগছে আমাকে বলো অ্যাঞ্জেল। স্নেহা মাথা চেপে ধরে কিছুক্ষণ চোখ বুজে বসে রইল। খানিক পরে ধীরে ধীরে ব্যথাটা একটু কমলো তার। আদিত্য অস্থিরতা শান্ত করতে নিজেকে সামলে নিয়ে বলল, কিছু হয়নি আমার, ঠিক আছে, আমি, চিন্তা করো না। কোথায় ঠিক আছো? তুমি তো কেমন যেন করছিলে। কোথাও কষ্ট হচ্ছিল তোমার? বলো কি হয়েছে? কিছু হয়নি বাবা, সত্যি বলছি, এই দেখো, আমি একদম ঠিক আছি। সত্যি বলছো তো? একদম সত্যি। আচ্ছা ঠিক আছে, তাও তুমি শুয়ে আরাম করো এখন। আদিত্য স্নেহাকে টেনে বালিশে শুয়ে দিল। স্নেহা মানা করলেও তা মানল না সে। স্নেহাকে শুয়ে দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আদিত্য। বাচ্চাদের মতো ঘুম পাড়াতে দেখে হাসি পেল স্নেহার। তবে তার মনে ঠিকই অশান্তি চলছে। নানান প্রশ্নের বেড়াজাল তাকে ঘিরে ধরেছে। তার সাথে কি হচ্ছে এসব বুঝতে পারছে না সে। এই বাড়িতে আসতেই তার এমন কেন লাগছে? কেন মনে হচ্ছে এই বাড়ির প্রতিটা দেয়ালে তার চিহ্ন মিশে আছে? যেন এই ঘরের সবকিছুতে সে নিজেকে ফিল করছে। কেন হচ্ছে তার সাথে এমন? কিভাবে জানবে সে? আদিত্য হাত বুলিয়ে দেওয়ায় স্নেহা সত্যি সত্যি একসময় ঘুমিয়ে পড়ে। কিন্তু ঘুমের মাঝে হঠাৎ সে কিছুটা এলোমেলো স্বপ্ন দেখতে পায়। তার স্বপ্নে নিজেকে অন্য রূপে দেখতে পায়, নিজেকে নূরের রূপে দেখতে পায় সে, যেখানে সে নূরের রূপে আদিত্যের সাথে খুনসুটি করছে। এমন কিছু দেখতে পেয়েই ছট করে চোখ মেলে তাকালো স্নেহা। আতঙ্কিত তার চাহনি, ভয়ার্ত মুখমণ্ডল। ধরপড়িয়ে উঠে বসে সে, কপালে ঘামে নিয়ে গেছে। এ কেমন স্বপ্ন? নিজেকে নূরের স্থানে কেন দেখতে পেল সে? কেন মনে হচ্ছিল ওটা আমি নিজেই ছিলাম? এসব কি হচ্ছে তার সাথে? পাগল পাগল লাগছে নিজেকে কেমন। নিজেকে একটু ধাতস্থ করে পাশে তাকিয়ে দেখলো আদিত্য নেই। রুমের কোথাও নেই সে। ভুরু কুঁচকে আসলো তার। লোকটা তো সবসময় তার কাছেই থাকে, এক সেকেন্ডের জন্য তাকে একা ছাড়ে না। তাহলে গেল কোথায়? স্নেহা একটু চিন্তিত হতে লাগলো। সে আদিত্যের খোঁজে বিছানা থেকে নামতে নেবে তখনই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো আদিত্য। হাতে খাবারের ট্রে তার। দেখেই বোঝা যাচ্ছে সে গোসল করে ফ্রেশ হয়ে বাসার কাপড় চোপড় পরেছে। আদিত্য ধীরে ধীরে কিছুটা নর্মাল হচ্ছে এমন মনে হচ্ছে স্নেহার। হঠাৎ বুকের মাঝে ধুক করে উঠল স্নেহার। আদিত্যে ভালো হয়ে গেলে তো আর স্নেহাকে নূর মনে করবে না, আর চিনবে না তাকে। এই ভাবনাটা মস্তিষ্কে হানা দিতেই হৃৎপিণ্ড কেমন কেঁপে উঠল তার, যেন এমনটা সে একদমই সইতে পারবে না। কিন্তু এটা তো ঠিক না, তাকে তো এই মুহূর্তে পড়া যাবে না, কোনো কিছুর আশা রাখা যাবে না। সে শুধুই আদিত্যের ট্রিটমেন্টের জন্য সাহায্য করছে। এর বেশি আশা করা স্বার্থপর আর লোভীর মতো কাজ হবে। মস্তিষ্ক এসব যুক্তি পেশ করলেও তার মন এসব মানতে মোটেও রাজি হলো বলে মনে হলো না। যেন সে কোনো কিছু বুঝতে চায় না এই মুহূর্তে। তার ভাবনার মাঝে আদিত্য হাসি মুখে এগিয়ে এসে বলল, আরে উঠে পড়েছো অ্যাঞ্জেল? যাক ভালো হয়েছে। এই দেখো তোমার জন্য গরম গরম খাবার নিয়ে এসেছি, ফটাফট খেয়ে নাও। অনেক দুর্বল হয়ে গেছো তুমি, বেশি বেশি খেয়ে একদম মোটা তাজা হয়ে যেতে হবে, বুঝেছো? বলতে বলতে খাবারের ট্রে নিয়ে স্নেহার সামনে এসে বসলো। আদিত্য বাচ্চা মোর কথাই হেসে দিল। স্নেহা হেসে বলল, তাই? তাহলে তো মুটকি হয়ে যাব, বিশ্রী লাগবে দেখতে, তোমার তো পছন্দ হবে না তখন আমায়।
আদিত্য ট্রেটা পাশে রেখে স্নেহার খুব কাছে এসে বসলো। এক হাতে স্নেহার গালে রেখে 4 আঙুল কানের নিচে আর বৃদ্ধা আঙুল স্নেহার গালে আদরে স্পর্শে বোলালো। স্নেহা তাকালো আদিত্যের চোখের দিকে। মায়াময় এই অপলক নজরে নজর স্থাপন করলো সে। হৃদস্পন্দনের গতিভাব হচ্ছে এলোমেলো হঠাৎই। আদিত্য একাগ্র চাহনি অস্তিত্ব রেখেই বলল, তুমি যেভাবে যে রূপেই আসো ওই রূপেই আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হবে। তুমি সব রূপেই আমাকে নতুন করে প্রেমে ফেলবে। তুমি যে কোনো রূপেই আমার হৃদয়ে অনুভূতি জাগাবে। বিলুপ্ত হবে আমার অরণ্য তোমাতেই। স্নেহার হৃদস্পন্দন যেন এবার গতিপথ ভুলে গেল। নিঃশ্বাসটাও হলো বুঝি পথভ্রষ্ট পথিক। আদিত্যর এমন আবেগময় কথাগুলো যেন স্নেহার ভেতরটাকে ঝংকারিত করে তুলল। আদিত্যকে এখন কোনো মানসিক রোগী মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো বিমোহিত করা মাদকীয় পুরুষ যে তার মন্ত্রমুগ্ধের নৈপুণ্য দেখিয়ে স্নেহাকে বিবশ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আদিত্যর নজরও যেন আরো তীক্ষ্ণতর হচ্ছে, যে চাউনি স্নেহার ভেতর বাহির আরপার হয়ে বিচ্ছে, কাঁপিয়ে দিচ্ছে সর্বাঙ্গ। আদিত্যের নজরে কেমন নেশার পারতে ছেয়ে গেল। সে ধীরে ধীরে তার মুখটা এগিয়ে নিয়ে যাচ্ছে স্নেহার পানে। তা দেখে স্নেহা এবার গলা শুকিয়ে এলো, নিঃশ্বাস হলো ভারী। আদিত্য স্নেহার একেবারে কাছে আসতে স্নেহার চোখ খিচে বন্ধ করে ফেলল। পরপরই কোমল উষ্ণ ছোঁয়া পেল কপালে। স্থির হয়ে গেল যেন স্নেহা। কম্পিত হাতে খামচে ধরল বিছানার চাদর। আদিত্যের অধর এভাবে এঁটে রইল স্নেহার ললাটে। স্নেহার হৃদয়ে প্রবল বেগে আলোড়নের বিস্ফোরণ সৃষ্টি করলো যেন। কিন্তু সেই সাথে তার মস্তিষ্কেও হানা দিল আরো সেই অদৃশ্য স্মৃতির আচরণ। তার মনে হতে লাগলো এই মুহূর্ত, এই স্পর্শ, এই অনুভূতি তার পূর্ব পরিচিত। যেন এমন কিছু তার সাথে আগেও ঘটেছে। এমনটাই অস্পষ্ট স্মৃতি তার চোখের পর্দায় ভাসছে যেন। আবারও মাথার যন্ত্রণা শুরু হলো তার। মাথায় হাত চেপে ধরে চোখ মুখ কুঁচকে ফেললো ব্যথায়। তা দেখে আদিত্য ভয় পেয়ে গিয়ে বলল, অ্যাঞ্জেল, কি হলো তোমার? বারবার কি হচ্ছে তোমার সাথে, বলো আমাকে। স্নেহা কিছুক্ষণ মাথা চেপে ধরে বসে থাকলো। ধীরে ধীরে কমে আসে তার যন্ত্রণা। নিজেকে সামলে নিয়ে আদিত্যকে জানাই সে ঠিক আছে। তবে কিছুক্ষণ আগের মুহূর্তের কথা মনে করে ভীষণ লজ্জায় পড়ে যায় সে। ঠিক সেই মুহূর্তে স্নেহার ফোন বেজে উঠল। অপ্রস্তুত ভঙ্গিতে আদিত্যের কাছ থেকে উঠে পিছিয়ে গিয়ে সে তার ফোন খুঁজতে লাগলো। লজ্জা আর আদিত্যের দিকে তাকাতে পারছে না সে। তার ফোন হাতে নিয়ে কথা বলার অছিলায় দ্রুত বিছানা থেকে নেমে জানালার দিকে চলে গেল সে। স্নেহার মা ফোন দিয়েছে। আদিত্যর বাড়িতে আসার বিষয়ে তার খুব চিন্তিত। মেয়েকে অনেক বলেও যখন তারা মানাতে পারেনি তখন আর বাধা দেওয়া ছেড়ে দিয়েছে তারা। তবে মেয়ের জন্য তাদের চিন্তা ঠিকই হচ্ছে, তাই মেয়ের খবর জানার জন্য ফোন দিয়েছে তারা। স্নেহা মায়ের সাথে কথা বলে আশ্বস্ত করলো সে ঠিক আছে, চিন্তার কিছু নেই। কথা শেষে স্নেহা আদিত্যের দিকে ফিরতেই আবারও কেমন যেন লজ্জায় ঘিরে ধরলো তাকে। কিন্তু আদিত্যকে দেখে মনে হচ্ছে তার মাঝে কোনো ভাবাবেগই নেই। হবেই বা কি করে? সে তো মনে করেছে সবসময়ের মতোই তার এঞ্জেলকে আদর করেছে, কিন্তু স্নেহা তো লজ্জায় টিকতে পারছে না। তাই পরিস্থিতি থেকে বাঁচতে স্নেহা বলল, আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। স্নেহা ফ্রেশ হয়ে আসার পর আদিত্য নিজের হাতে স্নেহাকে খাইয়ে দিল, আর স্নেহ আদিত্যকে খাইয়ে দিল। খাওয়ার শেষে আদিত্য স্নেহার হাত ধরে ওকে বাইরে নিচে নিয়ে এলো, যেখানে সবাই আপাতত বসে আলাপচারিতা করছে। হিয়া সবার জন্য চা নাস্তা নিয়ে এলো। আদিত্য এতক্ষণে যেন খেয়াল হলো হিয়া প্রেগনেন্ট। সে বিহানের উদ্দেশ্যে বলল, আরে বিহান, তুই বাপ হতে চলেছিস, আমাকে আগে বলিসনি তো। বিহান বিড়বিড় করে বলল, কতবার কইছি তুই হালা, সেটা বুঝলি না। আবির মজা করে বলল, আরে আদিও বলবে কি, বেচারা ছোট্ট চান পরিশ্রম করতে করতে চষে খাওয়া আম হয়ে গেছে। দিনরাত ঘাট ভাঙে মেহনত করে বউটার পথে বানালো, তাতেই তো তার সবকিছু শেষ। এখন আর কোনো কিছু বলার শক্তি কোথায় তার? বিহান কপট রাগ দেখিয়ে আবিরের পিঠে দুম করে কিল মেরে দিল। আবির হাসতে লাগলো তখন। হিয়া বেচারি লজ্জায় শেষ। আবিরটাও আর শুধরল না। স্নেহা মুখ টিপে হাসলো। আবির যে খুব দুষ্টু প্রকৃতির তা বুঝে গেল সে। আবির বলল, আরে রাখছিস কেন ভাই? আমি তো এর জন্য বলছিলাম যে যে যত মেহনত করে বউরের পথই বানায় তার মেহনতের ফল তত বেশি হয়। দেখা গেল তোর মেহনতের জোরে একটার বদলে 2টা বা 3টা এলো। বিহান বলল, হালা কি কচ, আমার বউটা ডরাই যাইব গা।
আরে ভয়ের কি আছে? যত বেশি হবে ততই ভালো। গুরু বলেছেন, যার বউ যতগুলো বাচ্চা দেয় তার জামার ভালোবাসা তত খাটে। আচ্ছা, তো কে এই গুরু হুনি? দ্য গ্রেট আবির রায়হান। আবারও হাসলো সবাই। তখন আদিত্য ফট করে বলে উঠল, তাহলে তো আমার বউয়ের বাচ্চার পাহাড় হয়ে যাবে, কারণ আমি সবচেয়ে বেশি বউকে ভালোবাসি। আদিত্যের কথায় সবাই টাসকি খেয়ে গেল। আর বেচারি স্নেহা অস্বস্তিতে মরে যাবার জো। আবির বলল, ভাই, এত ভালোবাসা দেখাইস না, আমাদের উপরে একটু রহম কর। তোর ভালোবাসার চক্করে পৃথিবীর ডাইপা যাবো গা। আবারও হাসির রোল পড়ল সেখানে। আড্ডা শেষ করে আদিত্য স্নেহার হাত ধরে আবারও রুমে নিয়ে আসে। দুজন বিছানায় হেলান দিয়ে পা টান টান করে বসে কথা বলছে। আদিত্য এক মুহূর্তের জন্য স্নেহার হাত ছাড়ছে না, সবসময় জড়িয়ে ধরে রাখে হাত। এখনো স্নেহার হাত বুকের সাথে জড়িয়ে ধরে তার কাঁধে মাথা এলিয়ে দিয়ে বসে আছে। বসে থাকতে থাকতে মেডিসিনের প্রভাবে আদিত্যের ঘুম পায়। আদিত্য তখন কাঁধ থেকে মাথা তুলে স্নেহার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। স্নেহার কোলে মাথা রেখে এক হাতে তার কোমর পেঁচিয়ে ধরে। আদিত্যর মুখ এসে লেগে থাকে স্নেহার পেটের সাথে। কেঁপে ওঠে স্নেহা। আদিত্য নাক তার পেটে লেগে আছে। তার নির্গত উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়া বিদ্যুতের শিহরণ জাগে স্নেহার সর্বাঙ্গে। সে বরফের মতো শক্ত হয়ে জমে যায় যেন। চোখ বুজে নিজের বেসামাল অনুভূতির প্রলয়নকে দমানোর চেষ্টা করে সে। কিছু সময় পর আদিত্য ঢিলে হয়ে আসা হাতের বাঁধন অনুভব করতেই চোখ মেলে তাকায় স্নেহা। বুঝতে পারে ঘুমিয়ে গেছে আদিত্য। এবারে একটু নিজেকে প্রশমিত করে সে। তাকায় আদিত্যের ঘুমন্ত মাসুম মুখটার দিকে। কত মায়া সেই মুখটাতে। স্নেহার হাত যেন আপনা আপনি চলে যায় আদিত্যের চুলের মাঝে। পরম যত্নে চুলে বিলি কেটে দেয় সে, যেন চুলগুলোর সাথে আঙুল দিয়ে খেলছে সে। কি আছে এই লোকটার মাঝে? কিভাবে কয়দিনে তাকে এতটা আকৃষ্ট করে ফেললো? এখন যে তাকে ছাড়া থাকা শুধু কঠিন নয়, অসম্ভবও হয়ে যাবে। কিভাবে থাকবে সে এই লোকটাকে ছাড়া? কিন্তু সুস্থ হয়ে গেলে তো আদিত্য আর ওর মুখও দেখতে চাইবে না। মনটা হঠাৎ বিষণ্ণতায় ছেয়ে গেল। চোখ বেয়ে গড়িয়ে পড়ল তার প্রভাব। স্নেহার মুখ নামিয়ে আদিত্যের কপালে চুমু খেলো। তারপর তার মাথা নিচ থেকে সাবধানে পা সরিয়ে নিয়ে বালিশে রেখে দিল। আদিত্যকে শুইয়ে দিয়ে সে একটু ব্যালকনিতে এসে দাঁড়ালো। মনটা কেমন অকারণেই বেদনাময় হচ্ছে তার। আদিত্যকে ছেড়ে বাঁচার ভাবনাটা যেন তাকে এই বেদনা দিচ্ছে। হঠাৎ দরজায় নক করার শব্দ হলো। স্নেহা ফিরে এসে দরজা খুলে দেখলো আবির দাঁড়িয়ে। আবির বলল, আদি ঘুমিয়ে গেছে? জি। আপনি একটু বাইরে আসুন, কিছু কথা ছিল আপনার সাথে। স্নেহা মাথা দুলিয়ে বাইরে এলো। আবির তাকে নিয়ে আদিত্যের স্টাডি রুমে এলো, যেখানে বিয়ান আগে থেকেই বসেছিল। আবির স্নেহাকে বসতে বলল। স্নেহা বসার পর আবির বলল, দেখুন মিস নেহা, আদিত্যর মাঝে কিছু ভালো পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা। অল থ্যাঙ্কস টু ইউ। তাই আমাদের এই পর্যায়ে আরও সাবধান হতে হবে, যাতে আদির কোনো রকম সন্দেহ না থাকে আপনাকে নিয়ে। তাই আজ আমরা আপনাকে যদি আদি আর নূরের ভিডিও ক্লিপ দেখাবো। এগুলো নানান সময় ক্যামেরার ভিডিও করা হয়েছে, সেসব ভিডিও। এগুলো দেখলে আপনার ধারণা হবে নূর এক্স্যাক্টলি কেমন ছিল। স্নেহা মাথা দুলিয়ে বলল, আচ্ছা ঠিক আছে। আবির সামনে ল্যাপটপে পেন ড্রাইভ লাগিয়ে ভিডিও প্লে করলো। ভিডিওতে নূরের বিভিন্ন সময়কার ভিডিও, সাথে আদিত্য সহ বাকিরাও কিছুটা আছে। কিন্তু ভিডিও শুরু হতে স্নেহার মাঝে কেমন ঝড় শুরু হলো যেন। যেন কেউ বিশাল হাতুড়ি দিয়ে তার মাথায় সজোরে বাড়ি মারছে। নূরের ভিডিওগুলো দেখতে দেখতে স্নেহার চোখের সামনে যেন সেই সব মুহূর্ত জীবন্ত ফুটে উঠতে লাগলো। যেন ধোঁয়াশার অস্পষ্ট স্মৃতিগুলো এবারে স্পষ্ট ফুটে উঠছে তার চোখের সামনে। তীব্র যন্ত্রণায় চোখ মুখ নীল হয়ে গেল যেন তার। কপালের রগ ফুটে উঠছে ব্যথায়। স্নেহা দুই হাতে মাথা চেপে উচ্চস্বরে আর্তনাদ করে উঠল। শেষ পর্যন্ত নিজেকে আর টিকিয়ে রাখতে পারল না সে। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল নিচে। ভারী নেত্রপল্লবে দুখান মেলে তাকানোর চেষ্টা করলো স্নেহা। চোখের সামনে অন্ধকার ঘুচিয়ে ধীরে ধীরে ঝাপসা আলো ফুটে উঠল। কয়েকবার পলকে ঝাপটানোর পর ঝাপসা কেটে দিয়ে স্পষ্ট আলো দেখা পেল। ঝাপসা ভাব কেটে যেতেই চোখের সামনে ভেসে উঠল আদিত্যর চিন্তানো ভরাক্রান্ত মুখখানা, যার চোখে মুখে কেবলই ভীতিকর আক্রান্তের ছাপ। আদিত্যের মুখখানা চোখের সামনে স্পষ্টতর হতেই স্নেহার চোখে মুখে ভাব কেমন অন্যরকম হয়ে গেল। যেন হারিয়ে যাওয়ার কোনো অমূল্য রতন আজ ফিরে এসেছে তার সামনে।
আবেগে আপ্লুত চোখে তার নোনা জলের ভিড়। শঙ্কিত আদিত্য নূরের চোখ মেলে তাকানো দেখে সামান্য স্বস্তির হাসি দিয়ে স্নেহার মাথায় মুখে হাত বুলিয়ে ভারাক্রান্ত অস্থির কণ্ঠে বলল, অ্যাঞ্জেল, তাকিয়েছো তুমি? বারবার কি হচ্ছে তোমার সাথে? আমার তো জান বেরিয়ে যাচ্ছে। কথা বলো অ্যাঞ্জেল, এখন কেমন লাগছে তোমার? স্নেহা যেন আদিত্যের কথা কিছুই কানে ঢুকছে না। সে কেমন অদ্ভুত অশ্রু সজল দৃষ্টিতে তাকিয়ে আছে আদিত্যের দিকে। দেখতে দেখতেই ঝট করে উঠে বসলো সে। অস্থির নজরে তাকিয়ে দুই হাতে আদিত্যের মাথা মুখে পাগলের মতো হাত বুলিয়ে কান্না জড়িত গলায় বলতে লাগলো। হিরো, আমার হিরো। বলতে বলতে স্নেহা আদিত্যের সানা মুখে চুমু খেতে লাগলো পাগলের মতো। তারপর আদিত্যকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আদিত্যের কাঁধেও চুমু খেলো ক্রমশ কয়েকবার। তারপর কপালে কপাল ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমার হিরো, আমি তোমায় কিভাবে চিনতে পারলাম না? তুমি তো সত্যি আমার হিরো, শুধু আমার, তোমার এঞ্জেলের হিরো। স্নেহার হঠাৎ এমন আচরণের কারণ বুঝতে পারল না আদিত্য। সে দুই হাতে স্নেহার মুখটা ধরে বলল, হ্যাঁ, আমি তো তোমারই হিরো। কিন্তু তুমি কাঁদছো কেন অ্যাঞ্জেল? শরীর খারাপ লাগছে তোমার? স্নেহা তার গালে রাখা আদিত্যের হাত দুটোর ওপর নিজের দুই হাত রেখে আদিত্যের হাতের তালু ঠোঁটের উপর এনে চুমু খেলো। অশ্রুসিক্ত আবেগ ভরা নয়ন আর মুখে হাসি রেখা টেনে কন্ধানত কণ্ঠে বলল, আহা, আর কোনো খারাপ লাগা নেই আমার কাছে, আর কোনো কষ্ট নেই। আমি যে আমার হিরোকে পেয়ে গেছি, আমার পৃথিবী পেয়ে গেছি আমি। আমার সব মনে পড়ে গেছে হিরো, সব। নূর আবারও আদিত্যকে জড়িয়ে ধরে বলল। আর কখনো আমার কাছ থেকে আলাদা হয়েও না হিরো, কখনো না। আদিত্য নূরের মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা, হবে না তো আলাদা, কখনো না। তুমি কেঁদো না, তুমি কাঁদলে ভালো লাগে না আমার। কিছুক্ষণ পর আবির আর বিহান ডক্টর নিয়ে আদিত্যের রুমে এলো। স্নেহা জ্ঞান হারানো দেখে তারা ডক্টর ডেকেছিল। ওদের আশা দেখে স্নেহা আদিত্যের আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে সরে বসলো। আবির বিহান এগিয়ে এসে বলল, জ্ঞান ফিরেছে মিস স্নেহা, ভাবি, আপনি ঠিক আছেন এখন? ডক্টর এসে আপনার চেক আপ করতে। স্নেহা আবিরের উদ্দেশ্যে বলল, আমার আর কোনো চেক আপের প্রয়োজন নেই দেবরজি, আমি এখন একদম ঠিক আছি, সব মনে পড়ে গেছে আমার। আবির ভুরু কুচকে বলল। মানে? স্নেহা কিছু বলতে নিয়েও থেমে গেল। আদিত্যর সামনে আপাতত কিছু বলা ঠিক হবে না মনে করলো। তাই কিছু একটা ভেবে স্নেহা আবিরদের দিকে চোখের ইশারায় বোঝালো আদিত্যের সামনে বলা যাবে না। তা বুঝতে পেরে আবির আপাতত ডক্টরকে নিয়ে বাইরে চলে গেল। অনেকক্ষণ পর যখন আদিত্য আবারও ঘুমিয়ে পড়লো তখন স্নেহা তাকে রেখে বাইরে এলো। নিচে এসে দেখলো সবাই বসে আছে। ডক্টর ততক্ষণে চলে গেছে। স্নেহা নিচে আসতে আবির বলে উঠল, এখন ঠিক আছেন আপনি? রাত তো অনেক হলো, আদিও নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসে। স্নেহা জবাবে স্মিত হেসে বলল, কোথায় যাব দেবরজি? নিজের বাড়ি, নিজের সংসার ছেড়ে আর কোথাও যাব আমি? স্নেহার এমন অদ্ভুত কথায় সবাই কেমন থতমত খেয়ে গেল। আবির কপাল কুঁচকে বলল, মানে কি বলতে চাচ্ছেন আপনি? আর এখানে তো আদি নেই, তা আমাকে দেবর্জি কেন বলছেন? কারণ আপনি আমার দেবরজি, কারণ আমি আপনাদের নূর ভাবি, সেই পাগলি নূরটা আমি। সবাই যেন বিস্মিত হয়ে গেল স্নেহার এমন বিস্ফোরক কথায়। বিহান বিস্মিত কণ্ঠে বলল, কি কইতাছেন এগুলা? আপনি কেমতে আঙ্গ ভাবি হইতে পারেন? এই তো 2 বছর আগে অঙ্গ ছাইরা গেছে গা। আবির বলল, এসব কি ধরনের মজা মিস স্নেহা? আপনি কিভাবে নূরভাবে হতে পারেন? স্নেহা বলল, আমি সত্যি বলছি, বিশ্বাস করুন, আমি নূর। আজ আমার পূর্বের সব কিছু মনে পড়ে গেছে, যা আমি এই 2 বছরে ভুলে গিয়েছিলাম। আজ আমার মনে পড়ে গেছে আমিই নূর, হিরোর এঞ্জেল নূর, আমি সেই পাগলি নূর। এটা কিভাবে হতে পারে? আপনার চেহারা, কণ্ঠ, পরিচয় সবই তো ভিন্ন, তাহলে এটা কি করে হতে পারে? এটা তো আমিও পুরোপুরি জানি না, আমার সাথে কিভাবে কি হয়েছে তা সবটা বলতে পারছি না আমি। তবে গত 2 বছর যাবত আমি নিজেকে স্নেহাই ভেবেছিলাম, আর সেভাবেই জীবনযাপন করছিলাম। কিন্তু আদিত্যকে দেখার পর থেকে ধীরে ধীরে আমার সব মনে পড়তে থাকে। আর আজ এই বাড়িতে আসার পর আরো বেশি করে মনে পড়ে সবটা। শেষে আপনার দেখানো এই ভিডিওগুলো দেখে সব মনে পড়ে গেল আমার, যে আমি হিরোর এঞ্জেল নূর। সবাই যেন মাথা ঘুরে ওঠে স্নেহার কথায়। ওরা যেন কিছুই বুঝতে পারছে না। আবির বলল, কিন্তু আমরা কেন আপনার কথা বিশ্বাস করব? এটা তো বিশ্বাসযোগ্য কোনো কথাই না। আপনি সিনেমার মতো মিথ্যে মন করে গল্প বলছেন না, তার কি গ্যারান্টি আছে? স্নেহা আহত দৃষ্টিতে তাকিয়ে বলল,
মিথ্যে কেন বলবো আমি? এতে কি লাভ আমার? বিহান বলল, অবশ্যই লাভ আছে। আপনি এখানে আসা আদির এই অবস্থান দেখা লোভে পড়তে পারেন। ভাবতাছেন নাটকের বউ থেকে এসবের বউ হইয়া গেলে এসবের সব কিছুর মালকিন হইয়া যাইবেন, তাই সবচেয়ে দুর্বল জায়গাটারে কাজে লাগাইছেন। স্নেহা যেন ব্যথিত নজরে তাকালো। আজ তাকে নিজের পরিচয় দিতেই এত অপবাদের সম্মুখীন হতে হচ্ছে, তবুও নিজেকে সামনে নিয়ে স্নেহা বলল, ঠিক আছে, আপনারাই বলুন কি করলে আমার সত্যতা প্রমাণ করতে পারবো আমি? আচ্ছা, আমি আগের কিছু কথা বলছি, তাহলে তো মানবেন আপনারা? স্নেহার এরপর আর কিছু পুরনো কথা বলল যা শুধু নুরি বলতে পারে, কিন্তু তাতে খুব একটা ফলপ্রসন্ন হলো না। আবির বলল, এসব কোনো ব্যাপার না মিস নেহা। এমনিতে নূর ভাবি অনেক ভিডিও কথা সম্পর্কে জানানো হয়েছে আপনাকে, এসব থেকে আপনি জানকারি নিয়েছেন। স্নেহা অসহায় কণ্ঠে বলল, তাহলে আপনারাই বলুন কি করলে আপনাদের বিশ্বাস করাতে পারবো যে আমিই নূর? আপনারা যা বলবেন আমি তাই করতে রাজি, তবু প্লিজ আমায় বিশ্বাস করুন। আবির আর বিহান দুজন মুখ চাওয়াচাই করলো। বিহান ভুরু কুচকে ইশারায় জিজ্ঞাসা করলো কি করা যায়। আবির তখন বলল, ঠিক আছে, আপনাকে একটা সুযোগ দিচ্ছে। একটা উপায় আছে প্রমাণ করার। আপনার ডিএনএ টেস্ট করতে হবে। আপনার মা বাবার কারোর সাথে ডিএনএ ম্যাচ হলে তাহলে প্রমাণ হবে আপনার কথা সত্যি। এরপর বাকিটা না হয় পরে জানা যাবে। ঠিক আছে, আমি রাজি। আবির বিহানকে বলল গ্রামে ফোন করে নূরের মা বাবাকে আসার ব্যবস্থা করতে। বিহান মাথা ঝাঁকিয়ে তাই করলো। স্নেহা আবেগে আপ্লুত কণ্ঠে বলল, মা বাবা আসবে, কতদিন পর দেখবো তাদের। তাদের মেয়ে বেঁচে থাকা সত্ত্বেও তারা নিশ্চয়ই মৃত ভেবে কষ্ট পেয়েছে এতদিন। আবির বলল, ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। কাল তারা আসার পর ডিএনএ টেস্ট করানো হলেই সব সত্য সামনে আসবে। এখন তাহলে সবাই গিয়ে ঘুমিয়ে পড়ো। স্নেহা মাথা ঝাঁকিয়ে আদিত্যের রুমের দিকে গেল। তার যাওয়ার পানে তাকে বিহান আবিরের উদ্দেশ্যে বলল, তোর কি মনে হয় ওনার কথাটা কি হাঁচাইব? জানি না, তবে সত্যি হলে এর চেয়ে বেশি খুশির আর কিছু হবে না, সবচেয়ে বেশি আদির জন্য। দূর ফিরে আসলে আদি নিশ্চয় আবার আগের স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবে। সবকিছু আবার সুন্দর হয়ে যাবে আগের মতো। হিয়া বিহানের কাছে এগিয়ে এসে বলল, আমার কিন্তু মনে হচ্ছে উনি সত্যিই বলছে। ওনার চোখে সেই ভালোবাসার সত্যতা দেখা যাচ্ছিল। আমার মনে হয় না সে মিথ্যা বলছে। বিহান দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যা হয় দেখা যাব কাল। এখন চলো রুমে গিয়া আরাম করো। এই অবস্থায় বেশি রাত জাগা ঠিক না। স্নেহা রুমের দরজার কাছে আসতেই হঠাৎ ভেতর থেকে আদিত্যের অস্থির কণ্ঠে ডাক শুনতে পেল। ভয়ার্ত কণ্ঠে এঞ্জেলের নাম ধরে ডাকছে সে। ঘাবড়ে গেল স্নেহা, দৌড়ে গেল ভেতরে। গিয়ে দেখলো আদিত্য জেগে আছে। আশেপাশে তাকিয়ে ভীতগ্রস্ত ভঙ্গিতে অ্যাঞ্জেলকে ডাকছে সে। স্নেহা দ্রুত ছুটে গেল কাছে। আদিত্য স্নেহাকে দেখে দ্রুত তাকে ধরে অস্থির কণ্ঠে বলল, তুমি কোথায় চলে গিয়েছিলে অ্যাঞ্জেল? তোমাকে না পেয়ে কত ভয় পেয়ে গিয়েছিলাম জানো? তোমাকে না বলেছি আমার কাছ থেকে একদম কোথাও যাবে না? স্নেহা দুই হাতে আদিত্যের মুখখানা ধরে মায়াময় হেসে বলল, কোথায় যাব হিরো? তোমার এঞ্জেলের দুনিয়া তোমাতেই শুরু আর তোমাতেই শেষ। তুমি নামেই তার অন্ত। তোমাকে ছেড়ে কোথাও যাব না আমি, তুমি শান্ত হও। আদিত্য একটু শান্ত হলো। স্নেহা আদিত্যের কপালে পরম আদরে অধর লেপটিয়ে চুমু খেয়ে বলল, এসো, আমি তোমায় ঘুম পাড়িয়ে দিচ্ছি। স্নেহা বিছানায় উঠে পা টান বসে আদিত্যকে কাছে টেনে নিজের কোলে মাথা রেখে শোয়ালো। আদিত্য পুলকিত মনে স্নেহার কোলে মাথা রেখে স্নেহার কোমর জড়িয়ে ধরে শুয়ে পড়ল। স্নেহার হাতের আঙুলে মায়াময় স্পর্শ বুলিয়ে দিতে লাগলো আদিত্যের চুলের গহিনে। নজরে যেন মায়ার এক সমুদ্র বয়ে ঝর্ণাধারা হয়ে ঝরে পড়ছে। যেন কতকাল পর দেখছে এই প্রাণপ্রিয় মানুষটাকে। পৃথিবীর সকল অনুভূতি জড়ো করে লুটিয়ে দিতে চাই শুধু এই মানবটাতেই। মনের পর্দায় ভেসে উঠছে আদিত্যের সাথে তার সুখময় সেই সব স্মৃতি, যখন এই লোকটার তাকে পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসায় আগলে রেখেছিল। তাকে সে চোখের পলকে বসিয়ে রাখত। সেই সব ভাবতেই চোখের পারদে আবেগের শ্রাবণধারা জমছে স্নেহার। আদিত্য হঠাৎ বলে উঠল, অ্যাঞ্জেল, ঘুম ধরছে না, একটু গান গেয়ে ঘুম পাড়াও না। স্নেহা মুচকি হেসে বলল, আচ্ছা। স্নেহা আদিত্যের চুলে পরম যত্নে হাত বুলিয়ে দিতে দিতে মনের সকল মায়া মাখিয়ে গেয়ে উঠল। মাথা হালকা কাত করে আদিত্যর মুখের দিকে অপলক মায়াময় দৃষ্টিতে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর গান গাচ্ছে স্নেহা।
একসময় আদিত্য আবারও ঘুমিয়ে গেল। স্নেহা নিজের মাথা ঝুঁকিয়ে আদিত্যের মাথার পরপর কয়েকটা চুমো খেলো। আদিত্যের মাথার উপর নিজের মাথা কাত করে রাখলো স্নেহা। হাত বোলালো আদিত্যের পিঠে, বিড়বিড় করে বলল, তুমি তোমার এঞ্জেলের জন্য দুনিয়ার সব সুখ এনে দিয়েছিলে, সব খুশি লুটিয়ে দিয়েছিলে তার কদমে। এবার আমার পালা হিরো। এখন আমার সর্বস্ব শুধু তোমার জন্যেই অর্পিত। আমার জীবন এখন কেবল শুধুই আমার তোমার নামে হিরো, শুধুই তোমার নামে বিসর্জিত। সকালবেলা যথারীতি নূরের মা বাবা এসে হাজির হয় আদিত্যের বাসায়। বিহানের জরুরি তলবে এসেছে তারা। স্নেহা তাদের দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে মাকে। জড়িয়ে ধরে মা বলে কাঁদতে থাকে। নূরের মা হকচকিয়ে যায় অপরিচিত মেয়ের এমন কাণ্ডে। তবে মেয়েটিকে তার কেমন আপন মনে হয়। মায়ের অজানা মন যেন কিছু উপলব্ধি করতে পারছে কেমন। আবির তখন তাদের জানায় সবটা যে স্নেহা নিজেকে নূর দাবি করছে, তাই পরীক্ষা করতে হবে। স্নেহা তার মা বাবাকে বলে, হ্যাঁ মা, আমি তোমার নূর, তোমাদের পাগলি। স্নেহার কথায় স্নেহার মা বাবা অনেক বিস্মিত হলো। স্নেহার মায়ের মনে একটু আনচান করলেও আপাতত তারা তেমন কিছু আর বলল না। আপাতত স্নেহার ডিএনএ টেস্ট করানো হলো। সন্ধ্যার দিকে টেস্ট রেজাল্ট আসলো এবং রেজাল্ট দেখে সবাই খুশিতে আপ্লুত হয়ে গেল। কারণ সবাই বুঝতে পারলো স্নেহা আসলে নূর। সবাই যেন হঠাৎ পাওয়া খুশিতে ভাষা হারিয়ে ফেললো। স্নেহার মা তার মেয়েকে ফিরে পেয়ে খুশিতে কেঁদে দিল। মেয়েকে জড়িয়ে ধরে আদর করলো প্রাণ ভরে। আবির বিহান নিজেদের ব্যবহারের জন্য অপরাধী গলায় বলল, আমাদের মাফ করে দিন ভাবি, আমরা আপনাকে না জানি কি সব বাজে কথা বলে দিয়েছি। স্নেহা হাসি মুখে বলল, না না ভাইয়া, মাফ চাইতে হবে না আপনাদের। আপনারা তাই করেছেন যা একজন সচেতন বন্ধুর করা উচিত। বরং আমি তো আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আমার হিরোর এত খেয়াল রেখেছেন। আপনারা না হলে আমি আমার হিরোর কাছে কখনোই ফিরতেই পারতাম না। আপনারা সত্যি একজন সত্যিকারের বন্ধু। আবির বলল, আদি আজ আবার প্রমাণ করে দিল যে ওর মতো কেউ কাউকে ভালোবাসতে পারবে না। যেখানে আমাদের বলার পরেও আমরা বিশ্বাস করতে নারাজ, সেখানে আদিত্য অসুস্থ অবস্থাতে তোর ভালোবাসাকে ঠিকই চিনে ফেলল, তাও অন্য রূপে। বিহান এই পর্যায়ে সন্ধ্যান হয়ে বলল, কিন্তু কাবির, এসব হইল কেমনে? মানে ভাবি এমনে কেমনে হইয়া গেল? আবির তীক্ষ্ণ কণ্ঠে বলল, এর জবাব তো একজনই দিতে পারবে এবং তাদের জবাবদিহিতা করতে হবে এবার। দরজা খুলে দিতেই আবির আর বিহানকে সম্মুখে দাঁড়াতে দেখতে পেল জাকিয়া। তাদের এই মুহূর্তে এখানে থেকে অনেকটাই অবাক হলেন তিনি। তার মনে চিন্তার টান পড়ল, তার মেয়েটার কিছু হলো না তো আবার? উদ্বেগ প্রকাশ করে জাকিয়া বলে উঠল, তোমরা এখানে? স্নেহার কিছু হয়নি তো আবার? আমার মেয়েটা ঠিক আছে তো? ওই পাগলটা কিছু করে বসেনি তোর? আবির তীক্ষ্ণ কণ্ঠে বলল, সে ঠিক আছে, আমরা আপনাদের সাথে কথা বলতে এসেছি, অনেক ইম্পর্টেন্ট বিষয়। জাকিয়ার ভ্রু কুঁচকেল। কি কথা বলবে তার ভাবনা ঘুরতে লাগলো। জাকিয়া ওদের ভেতরে আসার আমন্ত্রণ দিলে আবির আর বিহান ভেতরে সোফায় এসে বসলো। ওরা স্নেহার বাবাকেও ডাকতে বলল। স্নেহার বাবা আসলে জাকিয়া আর স্নেহার বাবা দুজন ওদের মুখোমুখি হয়ে বসলো। স্নেহার বাবা জিজ্ঞেস করলো, বলো, কি বলতে চাও তোমরা? আবির বলে উঠল। স্নেহাকে আপনারা কোথায় কিভাবে পেয়েছেন? আবিরের এমন প্রশ্নে যেন স্নেহার মা বাবার মাঝে বিস্ফোরণ ঘটল। আতঙ্কিত হলো যেন মুখময়। স্নেহার বাবা বলল, এটা কি ধরনের কথা? আমার মেয়েকে আবার কোথায় পাবো? দেখুন, এসব ড্রামা করে কোনো লাভ নেই। আমরা জেনে গেছি স্নেহা আপনাদের মেয়ে না, বরং সে আমাদের নূর ভাবি, আমাদের আদিত্যর বউ। 2 বছর পূর্বে অ্যাক্সিডেন্টে আমরা ভেবেছিলাম সে হয়তো মারা গেছে, তবে সে বেঁচে আছে এবং আপনাদের কাছে ছিল। এখন আপনারা খুলে বলুন কিভাবে কি হয়েছে, আর স্নেহা কিভাবে হলো সে। টেল আস এভরিথিং। স্নেহার মা বাবার চেহারার রং উড়ে গেল যেন। আতঙ্কিত মুখ আর ঘামে ভেজা কপালে একজন আরেকজনের মুখ চাচাই করতে লাগলো। তবুও নিজেদের ঠিক দেখানোর চেষ্টা চালিয়ে স্নেহার বাবা ভারী মেজাজি কণ্ঠে বলল, কিসব আবল তাবল বলছো তোমরা? মাথা খারাপ হয়ে গেছে তোমাদের? স্নেহা আমাদের মেয়ে, সে কেন নূর হতে চাবে? মেয়েটা ভালো মানুষই দেখিয়ে তোমাদের পাগল বন্ধুদের সেবা করছো, আর তোমরা কি না তার সুযোগ নিয়ে এসব উল্টোপাল্টা কথা বলছো। আর একটা বাজে কথা শুনতে চাই না আমি। তোমরা এখন আসতে পারো। বিহান এই পর্যায়ে এক হাত উঁচিয়ে থামানোর ইঙ্গিত দেখিয়ে দাপুটের ভঙ্গিতে বলল, থামেন চাচা, এত চিল্লাইবেন না। এত চিল্লাইলে বুড়া কালে দম বাইরে গা যাইব গা। আমরা ইয়ানে আপনার বাড়িতে দাওয়াত খাইবার আসি নাই ক্যা।
আমরা আইছি নিজের মর্জিতে, জামু নিজের মর্জিতে। এখন পেঁচাল না পাইসা আসল কথায় আসেন। ছটাপাট সত্যিটা ঝাইরা ফেলান, না হলে অনেক উপায় আছে আমাদের কাছে সত্যিটা বাইর করার। কিসের সত্যি? স্নেহা আমাদের মেয়ে, এটাই সত্যি, আর কোনো সত্যি নেই। আবির এই পর্যায়ে হাতের ফাইলটা ঠাস করে সামনের টি টেবিলের ওপর এক প্রকার ছুড়ে দিয়ে রেখেই বলল, তাহলে এটা একটা চোখ বুলিয়ে নেন, আপনার হয়তো মনে পড়তে সাহায্য করবে। স্নেহার বাবা থতমত ভঙ্গিতে ফাইলটা উঠিয়ে দেখল সেটা ডিএনএ টেস্টের রিপোর্ট। তা দেখে যেন ভয়ে আরো আটকে উঠল তারা। আবির বলল, দেখুন, ভদ্রতা বজায় রাখার চেষ্টা করছে, তাই আপনি সেটা রাখতে দিন আমাদের। যেহেতু নূর ভাবিকে আপনারা এতদিন রেখেছেন, তাই রুট হতে চায় না। আমরা সত্যিটা জেনে গেছে। শুধু তাই না, নূর ভাবি মানে স্নেহার স্মৃতিও ফিরে এসছে, এবং সে আমাদের জানিয়েছে যে সে আমাদের নূর ভাবি। সো কোনো তালবাহানা না করে ভালোই ভালো সত্যিটা বলে দিন। আমাদের বাধ্য করবেন না অন্য পন্থা অবলম্বন করার জন্য, সেটা আপনাদের জন্য মঙ্গল হবে না। স্নেহার বাবা মা যেন এবার আর মিথ্যে রাগ বজায় রাখতে পারলেন না। বুঝতে পারলো তারা হেরে গেছে, এখন আর কোনো কিছু লুকিয়ে লাভ নেই। জাকিয়া মুখে আঁচল চেপে গুমড়ে কেঁদে উঠল। হয়তো মেয়েকে হারিয়ে ফেলার ভয় তারা করলো তাকে। স্নেহার বাবার মুখও মলিন হয়ে গেল। আবির তখন বলল, এবার শুরু থেকে বলুন কিভাবে কি হলো, আমাদের নূর ভাবি স্নেহা কিভাবে হলো। স্নেহার বাবা দীর্ঘশ্বাস ছেড়ে বলা শুরু করলো,